আজ 5 মাস চলছে। তিশা চলে গেছে জিসানকে ছেড়ে, জিসানের ভালোবাসাকে ত্যাগ করে, ঘর সংসার, মা বাবা, এমনকি প্রিয় ভাইকেও ছেড়ে চলে গেছে। এই 5 মাসে সবাই কিছুটা স্বাভাবিক হলেও একজন মানুষ এখনো স্বাভাবিক হতে পারেনি। আর মনে হয় পারবেও না, সে হচ্ছে জিসান। তিশা চলে যাবার প্রথম 1 মাস নিজেকে ঘরে বন্দি করে রেখেছিল। রাতদিন ঘর থেকে বের হতো না, সারাদিন তিশার ছবির দিকে তাকিয়ে থাকত। নাওয়া খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। কেউ এসে জোর করে কিছু খাইয়ে দিলে খেয়ে নিত। কারোর সাথে কোনো কথাও বলতো না। দিনটা যেমন তেমন পার হতো, কিন্তু রাতটা যেন জিসানের পারি হতে চেত না। প্রতিরাতেই জিসানের ঘর থেকে কান্নার শব্দ পাওয়া যেত, যা শুনে পরিবারের সবাই কষ্ট পেত, কিন্তু জিসানকে এই কষ্ট থেকে মুক্তি করার কোনো পথ যেন খুঁজে পাচ্ছিল না কেউ। জিসান তিশার স্মৃতিগুলো বুকে নিয়েই যেন পার করছে। বলতে গেলে বেঁচে আছে অতীত। আজ ও মনে আছে সেই দিনের কথা, ঝুমুর আপুর গায়ে হলুদে তিশা নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছিল, আর তা দেখে ঝুমুর আপু কত কথা বলল। তার সাথে কিছুক্ষণ পর তাল মেলাতে আমার বাকি সব কাজিনরাও চলে এলো। তারা তো হাসাহাসি করছে আমাদের ভালোবাসা দেখে। কি গো ভাবি, মামির কথার জবাব দিলা না? দিশা: কি কথা রে জিসান? ভাবির চুন্নুমুন্নু কবে আসবে? কাজিন দিশা: ও, এই কথা মামিকে বলে দিস, প্রসেসিং চলছে, রেজাল্ট খুব শীঘ্রই পাবে। তিশার দিকে তাকিয়ে এক চোখ টিপ মারে জিসান। আর তখনই সবাই হো হো করে হেসে দিল। আমি তো অবাক এই লোকটার কথা শুনে। এই লোকটার আসলেই লজ্জা শরম নেই। বড় ছোট কিছু মানে না, ভাইবোনদের সামনে কি সব বলছে। মনে মনে, তিশা। আমি একটু রেগেই বললাম, এই আপনি চুপ থাকবেন। কি সব বলছেন? এখানে বড় আপু বসে আছে। দেখ তিশা, তুই মাইন্ডাহ করলে করতে পারিস, কিন্তু এরা কেউ মাইন্ডাহ করবে না। কারণ এগুলো এক একটা বদের হাডাহডাহ, একটু সুযোগ পেলে বাসর রাতে কি করেছি তা জানার জন্য উঠে পড়ে লেগে যাবে। জিসান: আমি জানতাম আপনিই একজন বেহায়া, এখন তো দেখছি সবগুলো একই দলে আপনারা। তিশা: আহা ভাবি, রাগ করো কেন, আমরা তো একটু মজা করি, এছাড়া আর কিছু না। আর আমাদের শখ নেই তোমার বাসর রাতের কাহিনী শোনার, তা আমরা আগেই জেনে গেছি। জিসানের কাজিনারা: আমি তো অগ্নিদৃষ্টিতে জিসানের দিকে তাকালাম, বেচারা এই প্রথম আমাকে মনে হয় ভয় পেল। তিশা: ভয়? বেচারা শুকনো একটা ঢোক গিলল। দেখ বউ, আমি কিছু বলেনি। এসব কি বলার জিনিস? এই পিচ্ছিগুলো ইদানিং বেশি পেকে গেছে। আপুর বিয়ের পর এগুলো সবাইকে এক এক করে বিদায় করতে হবে। জিসান: যে দলের বুইরার লাজ শরম কম থাকে, সে দলের পিচ্ছিরা তো পাকবেই। বলে চলে গেলাম এখান থেকে, এখানে থাকলে আমিও পাগল হয়ে যাব। তিশা: আরে কই যাস, দাঁড়া, তোর বুইরাটাকে সাথে করে নিয়ে যা। আরে দেখলি তোদের করণে আমার বউটা রাগ করল। জিসান: হইছে ভাইয়া, আর বলতে হবে না, এবার যাও, তোমাকে ডাকছে বাহিরে। জিসানও চলে গেল। সন্ধ্যায় হলুদ আরম্ভ হল। আজ তানজিলা তিশাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিল। নরমালি তিশা এত সাজে না, তাই তানজিলা একটু জোর করেই সাজিয়ে দিল। আজ তো তিশার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। দেখো, আমি বলে দিলাম জিসান আজ তোমাকে দেখলে আবার প্রেমে পড়বে। তিশাকে আয়নায় দাঁড় করিয়ে তানজিলা কথাগুলো বলল। তানজিলা: ভাবির কথা শুনে আমার নিজেরই লজ্জা লাগছে। আমিও তাই জিসানের রিয়েকশন দেখার জন্য রুমে গেলাম, যেখানে জিসান রেডা হচ্ছিল। হলুদ কালার পাঞ্জাবি, বুকের সামনে একটা ময়ূরী দেয়া স্টোনের, দেখতে আমার হিটলারটাকে কোনো হিরোর থেকে কম লাগছে না, তাই আমিও ঢেং ঢেং করতে করতে জিসানের সামনে দাঁড়ালাম। রেডা হচ্ছিলাম, এমন সময় আয়নায় তিশাকে দেখতে পেলাম। ওকে দেখে আমার মেজাজটা বিগড়ে গেল।
এত সাজগোজ কেন? আরে নিজের বিয়েতেও এত সাজতেন দি নাই, আর এখানে মহারানী অন্যের বিয়েতে পরি সেজে ঘুরছে। ওকে দেখলে যে কোনো ছেলের মাথা নষ্ট হয়ে যাবে। তখন আমার হবে যন্ত্রণা। জিসান, বলেন তো আমাকে কেমন লাগছে? তিশা, এভাবে সং সেজেছস কেন? অনেকটা ধমক দিয়ে। চোখে মুখে এসব কি? এত সাজগোজ কোনো খুশিতে? আমাকে দিয়ে হয় না নাকি আশি কারো লাগবে তোর? কার জন্য সেজেছিস? আমি না তোকে এসব লাগাতে মানা করছি বলেই একটা টিস্যু নিয়ে আমার ঠোঁটের লিপস্টিকটা নিজেই মুছতে লাগলো। এতে লিপস্টিক ঠোঁটের চারপাশে আরও ছড়িয়ে গেল। টিস্যুটা ছুঁড়ে ফেলে এখনই মুখ ধুয়ে আসো। আর এসব কিছু খোল। আমি কি বলছি কানে যায় না? আমি সামনে দাঁড়াবার সাথে সাথে জিসান চিল্লিয়ে উঠল। আমি ওর চিল্লানিতে ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ এর আগে এমন কখনো করেনি। আমি কিছুই বোঝার আগে নিজেই লিপস্টিক মোছার চেষ্টা করল, না পেরে আমাকে মুখ ধুতে পাঠালো। আমার মন চাইছিল উনার মাথাটা ফাটিয়ে ফেলি। শয়তান, বজ্জাত নিজে নায়ক সেজে যাবে, কিন্তু আমি সাজলে দোষ। আমি তাড়াতাড়ি মুখ ধুয়ে শাড়িটা পাল্টিয়ে নিলাম। হালকা গহনা আর একদম সিম্পল সাজ দিলাম। আর এতক্ষণ উনি মুখ ফুলিয়ে বসে বসে দেখছিলেন আমি কি করি। আমি রেডা হয়ে বাহিরে চলে গেলাম। পুরো গায়ে হলুদে আমি আর কোনো কথাই বলিনি উনার সাথে। তানজিলা ভাবি আমাকে দেখে 420 ভোল্টেজ ঝটকা খেলো মনে হয়। তিশা, এসব কি কত কষ্ট করে সাজিয়েছিলাম তোমায়। আর তুমি? ভাবি আপনি তো জানেন আমি বেশি সাজি না, আমার খুব অস্বস্তি লাগছিল তাই সব খুলে ফেলেছি। সত্যিই তাই নাকি জিসান কিছু বলেছে? তানজিলা, আরে না ভাবি, চলুন আপুকে হলুদ দিয়ে আসি। মম, চলো। তানজিলা, জিসান দূর থেকে তিশার কথাগুলো শুনেছে। তিশা কখনো ওদের স্বামী স্ত্রীর কথা কাউকে বলে না। তিশার এই দিকটা জিসানকে সবসময় মুগ্ধ করে। জিসানকে কেউ খারাপ ভাবুক তা ও চায় না। কারণ জিসান কেমন আর কেন করে তা তিশা দেরিতে হলেও বুঝে। সেদিন জিসান চুপি চুপি কিছু পিক তুলেছিল, সে ছবিগুলো আজ দেখছে আর চোখ দিয়ে মনে অজান্তেই অশ্রু ঝরছে। কেন করলি তিশা আমার সাথে এমন? কেন? ও কি দোষ ছিল আমার? কেন এত কষ্ট দিলি আমায়? কেন আমায় ছেড়ে গেলি? কি নিয়ে বাঁচব আমি, কি নিয়ে থাকব? বল তিশা শাসা। হাতের ফোনটা আছাড় মেরে। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না তিশা শাসা। কোনোদিনও না। জিসান ওর মাথাটা ধরে চিৎকার করে বসে পড়ল। জিসানের চিৎকার শুনে বাড়ির সবাই এসে পড়ল। জিসান ওর মাকে জড়িয়ে কাঁদতে লাগল। মা, আমার তিশাকে এনে দেও প্লিজ মা। আমি যে ঘুমাতে পারছি না মা, আমি যে শান্তি পাচ্ছি না। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মা, আমার তিশা চাই। যেখান থেকে পারো এনো দেও। মা আবলেই জিসান কাঁদতে লাগল, ঠিক একটা ছোট বাচ্চার মতো। সামনে দাঁড়িয়ে তানজিলা ও নিশিও কাঁদছে। আর তাওহিদ নীরবে সব দেখছে। কিন্তু তাওফিক সাহেব ছেলের এমন অবস্থা সইতে না পেরে সেখান থেকে চলে যায়। জিসান কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে যায় যে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই অনেক চেষ্টা করেও যখন জ্ঞান ফিরাতে না পারে তখন তাড়াতাড়ি সবাই জিসানকে হাসপাতালে নিয়ে যায়। রায়হান খবর পেয়ে হাসপাতালে চলে আসে। সবাই রুমের বাহিরে দাঁড়িয়ে আছে ডাক্তারে এর জন্য। ডাক্তার নাইম জিসানকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। অবশেষে জিসানকে দেখে বাহিরে বের হয়ে আসে। কি হলো নাইম, সব ঠিক আছে? জিসান কেমন আছে? তাওহিদ, ভাইয়া ও মনে হয় অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছে, তার উপর শরীর অনেক ফুরবল, মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আর এভাবে ও শারীরিক ও মানসিক সবভাবে ভেঙে পড়ছে। এখন তো ঠিক আছে, কিন্তু এভাবে চলতে থাকলে বেশিদিন ঠিক থাকবে না।
ওকে যত তাড়াতাড়ি পারেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? মম, তুমি চিন্তা করো না, আমি আমার ভাইকে এভাবে ভাঙ্গতে দেব না। আমি ওকে স্যালাইন আর ঘুমের ওষুধ দিয়েছি, তাই ও আজ রাত আর উঠবে না, একজন বাদে সবাই চলে যেতে পারেন। নাইম, ঠিক আছে। তাওহিদ গিয়ে ওর মার পাশে বসল। তাওহিদের মা এখনো কান্না করছে। মা প্লিজ কান্না বন্ধ করো, জিসান ঠিক আছে। তোমরা চলে যাও, আমি আছি জিসানের সাথে। তাওহিদ আমার জিসানকে বাঁচা বাবা। ও নিজেকে শেষ করে দেবে, মা হয়ে আমি আর দেখতে পারছি না। আমার ছেলেকে ফিরিয়ে আনো তাওহিদ। আমি যে আর পারছি না। তুমি চিন্তা করো না, আমার ভাই এতটা ফুরবল না, ওকে আমি আবার আগের জিসান করে তুলব। তুমি একটু ধৈর্য ধরো, আর আল্লাহকে ডাকো। সে রাতে তাওহিদ আর রায়হান বাদে সবাই চলে যায়। ঠিক 3 দিন পর জিসানকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর জিসানকে কেউ একলা থাকতে দেয় না, কেউ না কেউ সারাক্ষণ ওর সাথে থাকে। কিন্তু রাতে জিসান কাউকে সাথে থাকতে দেয় না। ও একলাই থাকবে বলে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু রাতে তাওহিদ এসে ওর পাশে বসে নিজে একটা সিগারেট জ্বালিয়ে জিসানের দিকে এগিয়ে দেয়। কেন আসছো ভাইয়া? আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে টেনশন করো না। এত তাড়াতাড়ি মরব না। কিন্তু সবাইকে মারার প্ল্যানিং করছিস? তাওহিদ জিসান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তুই কষ্টে থাকলে আমরা কিভাবে সুখে থাকব বল? তুই কি আমার ভাই বলতো, আমার ভাই কবে থেকে এতটা ফুরবল হয়ে পড়েছে? তাওহিদ ভালোবাসার মানুষটা যখন পাশে না থাকে, তখন নিজেকে এমনই ফুরবল মনে হয়। তুমি বুঝবে না হারানোর বেদনাটা কি। জানোস জিসান, তোর ভাবিকে বিয়ে করার আগে এক মেয়ের সাথে আমার 3 বছর রিলেশন ছিল। অনেক ভালোবাসতাম তাকে, এতটাই যে ওকে ছাড়া নিজেকে চিন্তাও করতে পারতাম না। কিন্তু একদিন ও নিজে থেকে সম্পর্কের ব্রেকআপ করে নিয়েছে। কারণ কি ছিল জানিস? ও জয়েন্ট ফ্যামিলিতে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না। তখন নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। সবকিছু শেষ করে দিতে মন চাইছিল। ঠিক তখনই আমার জীবনে আসার আলো হয়ে তানজিলা আসলো। তানজিলা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ও আমার সম্পর্কে সব জানত, তবুও আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। বাসর রাতে আমি ওকে বলেছিলাম আমি হয়তো আর ভালোবাসতে পারবো না। কিন্তু তোর ভাবি কি বলেছিল জানিস? সমস্যা নেই, আমি শিখিয়ে দেবে। আজ দেখ তোর ভাবি আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়ে দিয়েছে। আজ আমার মনে হচ্ছে তানজিলাই আমার জন্য বেস্ট, তাই তো আল্লাহ ওকে আমার সাথে একই সুতায় বেঁধে দিল। জিসান কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে, তুমি কি আমাকে তিশাকে ভুলে যেতে বলছো? তিশা আমার গার্লফ্রেন্ড না বউ ভাইয়া। তাই তো ওকে ভুলতে বলছি না, ওকে খুঁজে বের করতে বলছি। ওকে খুঁজে বের কর, তারপর সামনে বসিয়ে জিজ্ঞেস কর কেন ও তোর সাথে এমন করল। কি এমন হয়েছিল যার জন্য ও তোকে ছেড়ে যাওয়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিল? ও কোথায় গেছে, কোথায় আছে, এসব জানতে হলে তিশাকে আগে খুঁজে বের করতে হবে। আর আমি জানি তিশাকে তুই ছাড়া কেউ খুঁজে বের করতে পারবে না, তাই আগে তোকে আগের জিসান হতে হবে। এভাবে দেবদাস হয়ে থাকলে তুই কখনো তিশাকে পাবি না। তাই বলছি ভাই, ঘর থেকে বের হো, নিজেকে শক্ত কর, আর মাঠে নেমে আসো। জিসান অবাক হয়ে ভাইয়ের কথাগুলো শুনল। ভাই আগে কেন আসলে না? তুমি ঠিকই বলছ, আমি বেকুবের মতো শোক পালন করছি। আর না, অনেক হয়েছে। জিসান এবার নিজেই একটা সিগারেট ধরিয়ে তিশার একটা ছবি দেয়ালে লাগানো তার সামনে এসে দাঁড়ালো। তুই যেখানে থাকোস, তোকে আমি খুঁজে বের করব। দুনিয়ায় যেই প্রান্তেই থাকোস তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না।
কেউ না। জিসান অফিসে নিজের কেবিনের জানালার সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছে। জানালার দিয়ে ব্যস্ত শহরটা পুরো দেখা যাচ্ছে। চারদিকে কত কোলাহল, কিন্তু জিসানের কানে যেন কিছুই আসছে না। সে দূরের আকাশটার দিকে তাকিয়ে আছে। আজ 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো তিশার খবর পায়নি। কিন্তু জিসান হার মানেনি, এখনো খুঁজছে। হঠাৎ কারো ফোন এলো। হ্যালো, হে বলো, কি খবর? স্যার, এখনো কোনো খবর পাইনি। তাহলে ফোন কোনো সাহসে করেছ? আমি কোনো অজুহাত শুনতে চাই না। লোক দরকার পড়লে আরও লাগাও, ঢাকার বাহিরের সব জায়গায় দেখো। ওর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার ওখানে খোঁজ নেও। দরকার পড়লে সবার ফোন টেপ করো। তবুও আমার চাই ওকে। যত টাকা লাগে সমস্যা নেই, কিন্তু কোনো খবর না জেনে দ্বিতীয়বার ফোন করবে না। আন্ডারস্ট্যান্ডা? ওকে স্যার। জিসান ফোনটা কেটে দিল। সেদিন রাতে তাওহিদ বুঝানোর পর জিসান সব বুঝতে পারল, এভাবে বসে না থেকে তিশাকে খুঁজে বের করতে হবে। তাই পরের দিন থেকেই জিসান অফিসে আসা শুরু করল। সারাদিন অফিসের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। এখন তো বাসাও খুব দেরি করে যায়। নিজেকে অনেকটা শক্ত করে ফেলেছে এ কয়েক মাসে। নিজের কষ্টটা এখন বুঝাতে দেয় না কাউকে। সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলে, কারণ ওর কষ্টে ওর পরিবারও কষ্ট পায়। তাই সবার সামনে ভালো থাকার অভিনয়টা ভালোই করে যাচ্ছে। কিন্তু সব শেষে রাতে নীরবে চোখের জলটাকে আর আটকাতে পারে না, বেহায়ার মতো বের হয়ে যায়। হঠাৎ অফিসের দরজা খুলে দুজন পুরুষ ভেতরে ঢুকল। রায়হান প্লাস নিলয়। জিসান পেছনে ঘুরে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কিরে তোরা এ সময়ে এখানে কেন? তোকে দেখতে মন চাইছে তাই চলে এলাম। রায়হান: আমাকে নতুন করে দেখার কি আছে? দেখতে পাস না তোর বোন আমাকে যেমন করে রেখে গেছে তেমনই আছি। শুধু ভেতর থেকে ভালোবাসার নামক ফিলিংসটা এখন আর নেই। দেখ জিসান, তিশার কারণে কি তুই আমার সাথে এখন ঝগড়া করবি? জিসান নিজের চেয়ারটাতে বসে, না ঝগড়া করব না, তোকে সাবধান করছি, আমি কারো ঋণ রাখি না, তা তো জানিস। পরে আমাকে কিছু বলতে পারবি না। রায়হান ভালো করে বুঝতে পারছে জিসান কি বুঝাতে চাইছে। ভাই মাথা ঠান্ডা কর, এত হাইপার হলে কিভাবে হবে? আমার চিন্তা হচ্ছে এটা ভেবে যে তিশার মতো মেয়ে যে কোনোদিন একলা কোথায়ও যায়নি, ঠিকমতো রাস্তাঘাটও চিনে না, 5টা মাস ধরে নিখোঁজ, ও ঠিক তো আছে নাকি আবার আর বলতে পারল না নিলয়। জিসান ও রায়হান দুজনই খুব চিন্তিত হয়ে নিলয়ের দিকে তাকাল। জিসান আবার জানালার পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল। তুই কি মনে করেছিস আমি এসব নিয়ে ভাবি না? সবই ভাবি, কিন্তু আমার মন বলছে ও ঠিক আছে, শুধু আমার থেকে নিজেকে লুকিয়ে রাখছে। কারণটা কি নিলয়? কারণ তো ওকে পেলে ওর কাছ থেকেই জানা যাবে। রায়হান: পুরো রুমে নীরবতা বিরাজ করছে। হঠাৎ জিসানের ফোন বেজে উঠল। হ্যালো, হে বলো, আবার কেন কল করেছ? স্যার, ম্যাম 30 সেকেন্ডের জন্য ফোনটা অন করেছিল এবং কাউকে কলও দিয়েছে। হোয়াট, সত্যি বলছ? 5 মাস পর এই প্রথম তিশা নিজের ফোন দিয়ে কাউকে কল করল। জি স্যার, 1 মিনিট কথা বললে আমরা তার লোকেশন জেনে যেতাম, কিন্তু উনি 30 সেকেন্ডের কথা বলে ফোনটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, কোন নাম্বারে কল দিয়েছে? নাম্বারটা আমাকে সেন্ড করো। জিসান: জি স্যার, আমি এখনই দিয়ে দিচ্ছি। এই নাম্বারটাতে ম্যাম যাবার আগেও অনেক কথা বলতো, হয়তো পরিচিত কেউ উনার। ওকে, আমি দেখছি, তুমি নাম্বারটা সেন্ড করো। জিসান: তিশার ফোন এতদিন পর অন হবার কথা শুনে সবাই একটু বিচলিত হয়ে পড়ল। ফোনটা কি তিশা করেছে নাকি অন্য কেউ, সেই চিন্তাই করছে সবাই।
কিছুক্ষণ পর নাম্বারটা পেল ওরা। নাম্বারটা দেখে রায়হান শোকদা, হারে এটা তো নীলুর নাম্বার। তিশার ফ্রেন্ডার নীলু। ও, তাহলে এ ব্যাপার। তার মানে ফোনটা নিশ্চয়ই তিশাই করেছে, আর আমার মনে হয় নীলু প্রথম থেকেই সব জানত। আর ওর সাথে হয়তো অন্য কোনো নাম্বার দিয়ে কথা বলে। জিসান। কিন্তু আমি আর মা বারবার ওকে জিজ্ঞেস করেছি, কসম দিয়েছি, ও একই কথা বলে, ও জানে না। রায়হান। জিসান একটু বাঁকা হেসে, জানবে কি করে, তিশার ফ্রেন্ডাহ না, ভালো করে বললে কখনো স্বীকার করবে না। ভালো মতো সাইজ দিতে হবে। এখন কোথায় পাওয়া যাবে ওকে? ওর ক্যাম্পাসে আছে হয়তো এখন। ওখানেই চল। রায়হান। হুম্মম চল, জিসান। তারপর তিনজনেই বের হয়ে গেল। নীলুর ক্যাম্পাসের সামনে তিনজন অপেক্ষা করছে। জিসান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাস্তার সামনের এক রেস্টুরেন্টের দিকে নড় পড়ল, হয়তো কারো জন্মদিন, তাই ফ্রেন্ডাহরা মিলে তা পালন করছে। তা দেখে জিসান আবার তার অতীতে ফিরে গেল। ঝুমুরের বিয়ের পরের দিনই জিসান, তাওহিদ, তিশা আর তানজিলা বাড়িতে চলে আসছিল। কিন্তু তিশার শ্বশুর শাশুড়ি আর নিশা ওখানেই রয়ে গেল। জিসান বাড়িতে এসেই প্রথমে বাড়ির সিকিউরিটি বাড়িয়ে দিল, বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল, বাড়িতে গার্ডাও বাড়িয়েছে। হঠাৎ এত কিছু দেখে তানজিলা তাওহিদকে জিজ্ঞেস করেই ফেলল, সমস্যা কি? এত আয়োজন কেন? কিছু হইছে? তাওহিদ কথাটা কোনোরকম সামলিয়ে নিল, তানজিলাকে কোনোরকম বুঝ দিয়ে। এর এক সপ্তাহ পরই তিশার জন্মদিন, কিন্তু জিসান এবার তিশার সাথে একলা নিজস্বভাবে এই দিনটা পালন করতে চায়। তাই এক সপ্তাহ ধরেই প্ল্যান করছে জিসান, তিশাকে জানতেও দেয়নি ও কি প্ল্যান করে আসছে। অবশেষে সেই দিনটি এলো, তিশার নিজেরই খেয়াল নেই জন্মদিনের, হয়তো এরই নাম সংসার। তিশা সারাদিন সবার সাথে ব্যস্ততায় কেটে গেল, রাতে তাওহিদ একাই বাসায় এলো কিন্তু জিসান আসেনি। ভাইয়া জিসান কোথায়? ওর নাকি বাহিরে কিছু কাজ আছে তাই আসেনি, আসতে নাকি লেট হবে, তোমাকে চিন্তা করতে মানা করছে। তাওহিদ। জিসানের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করল তিশা, এরপর ধৈর্য হারা হয়ে রুমে চলে গেল। রুমে এসে দেখি একটা প্যাকেট রাখা, সাথে একটা চিঠি। এটা পড়ে ছাদে আসো, আমি অপেক্ষা করছি। লাভ জিসান। তার মানে কি জিসান বাসায়, আর আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? আর এত রাতে এসব করার কারণ কি? কিছুই বুঝি নাই, তবুও চুপচাপ প্যাকেটটা হাতে নিয়ে দেখি, হোয়াইট কালারের একটা গ্রাউন্ড। আর খুব সুন্দর করে কাজ করা। ডাহরেসটা পছন্দ হয়েছে তাই চুপচাপ পরে নিলাম। ছাদের দিকে পা বাড়ালাম। এ কি এত সুন্দর করে কে সাজালো? পুরো ছাদ ডেকোরেশন করা, লাল, নীল, সবুজ কিছু ঝাড়বাতি লাগানো, সামনে দুটো চেয়ার একটা টেবিল। তাতে কেকও রাখা। আর চারপাশে বেলুন দিয়ে ভরা। মনে হয় কারো জন্মদিন, কিন্তু কার জন্মদিন? উপর থেকে হঠাৎ কিছু ফুলের পাপড়ি আমার উপর পড়া শুরু করল। আমি তো শোকদাহ, আর তখনই কেউ আমায় পেছনে থেকে জড়িয়ে ধরেছে। আমি প্রথমে একটু ভয় পেলেও পরে বুঝতে পারি, এটা আর কেউ না, আমার ভালোবাসার মানুষটি। কিরে ভয় পেলি, জিসান? না তো ভয় পাবো কেন? তাহলে এতক্ষণ কোথায় ছিলেন ম্যাডাহ? আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানেন? আমি কি করে জানব? আপনি এত রাতে ছাদে বসে আছেন, আর আমি আপনার জন্য নিচে বসে অপেক্ষা করছিলাম। তাই আমি তো জানতামই না আমার বউ আমাকে এত ভালোবাসে। জিসান। কে বলছে আমি আপনাকে ভালোবাসি? আমি কোনো ভালোটালো বাসি না, ছাড়ুন বলে চলে যেতে চাইলে। জিসান আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কোথায় যাস? আমাকে ছেড়ে যাওয়া এত সহজ না। তাই আর যদি চলে যাই কখনো তখন কি করবেন? জিসান। বেঁধে নিয়ে আসব,
থাকতে না চাইলে জোর করে রাখব, তুই ভালো না বাসলেও আমি বাসব। কখনো যদি অন্য কারো হতে চাস তাহলে নিজ হাতে খুন করব আর নিজেও মরে যাব, কিন্তু তবুও তোকে ছাড়ব না। কারণ তিশা শুধু জিসানের, তোর জন্মই হয়েছে আমার জন্য। তাই তো আজকের দিনটা আমি একা তোর সাথে কাটাতে চাই। চল আমার সাথে। জিসান তিশাকে ছাদের গ্রিলগুলোর সামনে নিয়ে এসে নিচে তাকাতে বলল। নিচে মোমবাতি দিয়ে লিখা হ্যাপি বার্থডে তিশা। আজ আমার জন্মদিন, আমার তো মনে নেই। জিসান তিশার গাল দুটো ধরে টেনে, কিন্তু আমার তো আছে। এখন চলেন কেকটাও কাটি। এরপর দুজন কেক কাটল। দুজন দুজনকে কেক খাওয়ালো। আরও একটা সুন্দর দিন কাটল জিসানের সাথে তিশার, যা মনে রাখার মতো। হঠাৎ রায়হানের ডাক জিসানের ধ্যান ভাঙল। সামনে তাকিয়ে দেখি নীলু দাঁড়িয়ে আছে। নীলু আমাকে দেখেই ভয় পেতে লাগল। ওর ভয় পাওয়াই বলে দিচ্ছে ও কিছু একটা জানে। আমি নীলুর সামনে গিয়ে, কেমন আছো নীলু? জিসান, আমি ভালো আছি ভাইয়া। আর তোমার বান্ধবী, সে কেমন আছে? জিসান, ও ও কেম নয়া ছে, আমি কি করে বলবো? আমি আগেই বলেছি আমি কিছু জানি না। মম, তা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। চলো আমাদের সাথে, তোমার সাথে কথা আছে। জিসান, এখানেই বলুন ভাইয়া, আমি কোথায়ও যেতে পারবো না। আম্মু বকা দেবে। তোর আম্মুকে আমি ফোন করে বলে দিছি, তাই ওই টেনশন না করে গাড়িতে উঠো। উঠো বলছি। ধমক দিয়ে। রায়হান। নীলু তো ভয় গিয়ে গাড়িতে বসল। জিসান ও রায়হান সামনে বসছে আর নিলয় ও নীলু পেছনে। নীলু বারবার নিলয়কে দেখছে আর মনে মনে ভাবছে এটা আবার কে। আর নিলয় বসে বসে আইচক্রিম খাচ্ছে আর মোবাইল টিপছে। কি হলো এমন বারবার তাকাচ্ছ কেন? আইচক্রিম খাবে? নীলু মাথা নেড়ে না বলল। গাড়ি এসে দাঁড় করালো জিসানের অফিসের সামনে। সবাই নামলেও নীলু নামতে চায়নি প্রথমে, কিন্তু জিসানের ধমকে গাড়ি থেকে নেমে পড়ল। নীলু বসে আছে জিসানের কেবিনে, আর তার পাশে তিনজন সুদর্শন ছেলে বসে তার দিকে চেয়ে আছে। নীলুর নিজেরই খুব আনিজি লাগছে এখন। নীলুর হাতে এক গ্লাস পানি দিল জিসান। নীলু পানিটা মুখে দিতে নিলেই জিসান জিজ্ঞেস করে, নীলু তিশা কোথায়? জিসানের কথায় নীলুর বিষম উঠে যায়। ভাইয়া আমি জানি না, সত্যি বলছি। নীলু তিশা কোথায়? আর একটাও মিথ্যা কথা বলবে না। আজও তিশা তোমাকে কল করেছে, কি বলছে? আর ও এখন কোথায়? নীলু প্লিজ বলো, তুমি আমার ছোট বোনের মতো, তাই আমি চাই না তোমার সাথে জোর করতে। ভালো করে জিজ্ঞেস করছি, তা না হলে আমি কি আর কি করতে পারি? নিশ্চয় তিশা বলছে। তাই বলছি ভালোই ভালো বলে দেও। বলল অনেকটা জোরে। নীলু ভয় কাঁপছে, তার সাথে কান্নাও করতে লাগল। প্লিজ বলো নীলু। রায়হান, আমি জানি না ও কোথায়, কিন্তু এতটুকু জানি ও ঠিক আছে। আমাকে মাঝে মাঝে কল করে অন্য এক নাম্বার দিয়ে, আজ নিজের নাম্বার দিয়ে কল করেছে, কিন্তু আমি ক্লাসে ছিলাম তাই আর কথা হয়নি। তুমি কি জানো ও কেন গেছে? রায়হান, আমি শুধু জানি ও জিসান ভাইয়ের ওপর ভীষণ রাগ, কারণ ভাইয়া নাকি ওকে ধোঁকা দিয়েছে। আর ভাইয়ার এই ধোঁকাটা ও মেনে নিতে পারছিল না। খুব কষ্টে ছিল, এমনকি আত্মহত্যা ও করতে চাইছিল। কিন্তু যখন ও জানল। জিসান, নিলয় আর রায়হান বিস্ময় হয়ে তাকিয়ে আছে নীলুর দিকে, আর জিসান ভাবছে কোনো ধোঁকার কথা বলছে তিশা। কবে ধোঁকা দিলাম? কোনো ধোঁকার কথা বলছো, রায়হান? তিশা চলে যাবার কিছুদিন আগে আপনারা এক পার্টিতে গিয়েছিলেন, তিশা বলেছিল। সেই দিন কিছু হয়েছিল, কিন্তু কি তা তিশাও জানত না।
জিসান ভাইকে খুব টেনশনে দেখা গিয়েছিল সে দিনের পর থেকে। এরপর নাকি অফিসের কাজেও খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছিল ভাইয়া। তাই নাকি তিশা আর কিছু জিজ্ঞেস করেনি পার্টিতে কি হয়েছিল। কিন্তু এক রাতে তিশা ভাইয়ার জন্য অপেক্ষা করছিল, আর তখনই তিশার ফোনে একটা ভিডিও আসে। ভিডিওটা কয়েক সেকেন্ডের, কিন্তু ভিডিওতে স্পষ্টভাবে ভাইয়ার চেহারা দেখা যাচ্ছিল। আর ভিডিওতে খুব ক্লোজভাবে একটা মেয়ের সাথে জিসান ভাইকে দেখা গেল। ওটা দেখেই তিশার মাথা নষ্ট হয়ে গেল। তিশার দৃষ্টিতে ভিডিওটা দেখে যেন শরীর কেমন নিস্তেজ হয়ে পড়ল। নিজেকে সামলাতে পারলাম না, তাই ধপাস করে ফ্লোরে বসে পড়লাম। বিশ্বাস হচ্ছে না, না না এটা জিসান হবে না, আমার জিসান আমাকে ধোঁকা দেবে না। এগুলো মিথ্যা, কেউ হয়তো ফাজলামি করছে আমার সাথে, অথবা এটা অ্যাডাক্টিং করা। হুম্মম এমনই হবে। জিসান এমন আমার সাথে কোনোদিনও করবে না। এরপর আরও একটা মেসেজ আসলো। কি? বিশ্বাস হচ্ছে না মিসেস তিশা। ছবি অ্যাডাক্টিং করা যেত, কিন্তু ভিডিও না। আর যদি তবুও বিশ্বাস না হয় তাহলে হোটেলের নাম আর রুম নাম্বার দিয়ে দিলাম, চেক করতে পারেন। আপনার জিসান আজ অন্যকে নিয়ে মগ্ন আছে। হা হা হা। কি মনে করে যেন আমি সাথে সাথে হোটেলের নাম্বারটায় কল করলাম। রিসিপশন একজন মেয়ে ছিল। আমি মেয়েটার সাথে কথা বলে জানতে পারলাম জিসানি হোটেলে একটা রুম বুক করেছে ওর নিজের ক্যাডাট কার্ডার দিয়ে। আমার বুঝতে বাকি রইল না। আমি মেয়েটাকে রিকোয়েস্ট করলাম, দেখুন মিস্টার, জিসানের ফোনটা বন্ধ, আপনি তার রুমে আমার লাইনটা কানেক্ট করে দিন। খুব জরুরি তার সাথে কথা বলা দরকার। কিন্তু মেয়েটি ডাইরেক্ট মানা করে দিল, সরি ম্যাম, তার মিসেস আমাদের স্ট্রিক্টলি বলে দিয়েছে তাদের যাতে কেউ ডিস্টার্ব না করে। সরি বলে ফোনটা কেটে দিল। আমার কেন জানি মাথা ঘুরাচ্ছে, বমিও আসছে। সইতে না পেরে বাথরুমে গিয়ে বমি করে দিলাম। হঠাৎ মনে পড়ল আমার তো 2 মাসের উপর হলো পিরিয়ড হয় না। আমি এত কেয়ারলেস কিভাবে হলাম? তাহলে কি? না না, আমি এখন আর কিছু ভাবতে চাই না। আমার ভীষণ ক্লান্ত লাগছে। বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। নিজেকে আজ সবথেকে অসহায় মনে হচ্ছে। কি করব আমি? এই ভিডিওটার সত্য কি না মিথ্যা কিভাবে জানব? আল্লাহ আমাকে পথ দেখাও। নীলু এই পর্যন্ত কথাগুলো বলে একবার রায়হান আরেকবার জিসানের দিকে তাকালো। নীলু কথাগুলো বলে জিসান আর রায়হানের দিকে তাকায়। তিশা আমাকে পরের দিন কল করে ভিডিও আর মেসেজের কথা বলে, আর অনেক কান্না করে। আমি ওকে অনেক বুঝাই আর ভাইয়ার সাথে ডাইরেক্ট কথা বলতে বলি। এরপর কি হলো জানি না, ও আমাকে কিছুই বলল না। আর 1 সপ্তাহ পরই ও বাড়ি ছেড়ে চলে গেল। তখন আমিও কিছুই জানতাম না ও কোথায় গেছে। জানলে ওকে আমার কাছেই নিয়ে আসতাম। তিশা নিখোঁজ হবার 2 সপ্তাহ পরে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি কল রিসিভ করার পর জানতে পারলাম তিশা কল করেছে। আর কল করে শুধু বলেছে ও ঠিক আছে, আর এই কথা কাউকে না বলতে। ও প্রায়ই ফোন দিয়ে সবার খোঁজ নেয়, কিন্তু ও কোথায় আছে তা বলতে চায় না। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, চলে আসো আমার বাড়িতে, বা কোথায় আছে বল, আমি নিজে তোকে নিয়ে আসি। কিন্তু ও শুনতে নারা। নীলু এসব বলেই কান্না করতে লাগে। তুই কাজটা একদম ঠিক করিসনি নীলু। আমাদের একটাবার বলার প্রয়োজন মনে করিসনি। ও হয়তো কোনো কিছু না ভেবে এত বড় একটা ডিসিশন নিয়ে নিছে, কিন্তু তোকে তো আমি অনেক বুদ্ধিমান মনে করতাম। আর তুইও। সরি ভাইয়া, কি করব, ও আমাকে কসম দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। জিসানের অস্থিরতা যেন আরো বেড়ে গেল, এত বড় একটা ভুল কিভাবে করলাম। ওকে সব ক্লিয়ার করে বললে হয়তো এত বড় ভুল বুঝাবুঝি হতো না।
জিসান আবার চেয়ার থেকে উঠে জানালার সামনে গিয়ে উপরের আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নিল। আজও মনে আছে সে রাতের কথা। সেদিন অনেক রাত করেই বাসায় এসেছিলাম, এসে দেখি তিশা ঘুমিয়ে আছে। কিছুটা অবাক হলাম, কারণ যত রাতই হোক তিশা আমার জন্য জেগে থাকে। আজ কি হলো? আমি ও খুব টায়ার্ড ছিলাম তাই আর ডাক দিলাম না, ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজ সকালে উঠতেও খুব খারাপ লাগছিল, তাই মাথায় হাত দিয়ে বিছানায় বসে রইলাম। এমন সময় তিশা আমার দিকে চা বাড়িয়ে দিল। নিন চা খান, এটা এখন আপনার খুব বেশি প্রয়োজন। আমি মাথা তুলে তিশার দিকে তাকালাম। আজ কেন জানি মনে হলো আমি অন্য কোনো তিশাকে দেখছি। চোখে মুখের এই অবস্থা কেন তোর? রাতে ঘুরিম হয়নি? তিশা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আমার দিকে তাকিয়ে আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করে, আমি কাল এত রাত কোথায় ছিলাম, এত দেরি কেন হলো? আমি একটু অবাকই হলাম, কারণ তিশা কখনো আমাকে এমন প্রশ্ন করনি। তবুও একটু হেসে ওর কথার জবাব দিলাম। একটা মিটিং ছিল। মিটিংটা করে বাসার দিকেই আসছিলাম। হঠাৎ কিছু পুরানো ফ্রেন্ডদের ফোন আসে। তাই তাদের সাথে দেখা করতে গিয়ে কখন যে অ্যাডাডা হয়ে পড়ে গেলাম বুঝলাম না, এত দেরি হয়ে যাবে। আমি কথাগুলো বলে তিশার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকেই তাকিয়ে আছে। ওর চোখের পলকটাও মনে হয় পড়তে দিচ্ছে না। আমার কেন যেন মনে হলো তিশা আমার কোনো কথাই বিশ্বাস করল না। তিশা আর কিছু না বলে জিসানের অফিসের কাপড়গুলো বের করতে লাগল। আবার প্রশ্ন ছুড়ে মারল জিসানের দিকে, রায়হান ভাই যায়নি আপনাদের সাথে? মম, রায়হামও ছিল। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন। আমি নাস্তা রেডি করছি। এই কথাগুলো বলেই তিশা চলে গেল। আজ ওর আবভাব ভালো লাগছে না, তাহলে কি ও কিছু জানে? নাকি বুঝে গেছে আমি মিথ্যা বলছি? আমাকে সব তাড়াতাড়ি ঠিক করতে হবে, না হলে আবার দেরি না হয়ে যায়। সরি জানেই প্রথম মিথ্যা বললাম তোকে, কিন্তু আমি নিরুপায়। কিছু দিন মাত্র, তারপর আমি সব ঠিক করে দেব। আমি জানি সত্য জানার পর তোর রাগ অভিমান সব চলে যাবে। রায়হানের কথায় জিসান ধ্যান ভাঙল আর অতীত থেকে চলে আসে বর্তমানে। নীলু তিশা কাদের সাথে আছে এটা তো জানিস? রায়হান? না ভাইয়া, কিন্তু ও একজনের নাম নিয়েছিল, নামটা জানি কি? নীলু মাথা চুলকিয়ে মনে করার চেষ্টা করছে। ও মনে পড়েছে রূপদা। না না না, রূপকদা। মম, রূপকদা। সে নাকি অনেক ভালো, ওর অনেক খেয়াল রাখে। জিসান রূপকদা নামটা শুনে নীলুর দিকে তেড়ে আসে, যা দেখে নীলু কিছুটা ভয় পেয়ে যায়। এই রূপকদাটা আবার কে? জিসান। জিসানের মাথাটা যেন অনেক গরম হয়ে গেছে, এই জেনে যে অন্য একটা ছেলে তিশার খেয়াল রাখছে। আর কেন? ভাইয়া, আপনি ভুল বুঝছেন। আসলে মানে? নীলু কাদো কাদো ফেস নিয়ে রায়হানের দিকে তাকায়। রায়হান বুঝতে পারে। রিল্যাক্স জিসান। আই থিংক আমি রূপকদাটা কে জানি। জিসান রায়হানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, মানে তুই চিনিস? কে এই রূপকদা, যাকে আমি চিনি না? আমি তো তোর ফ্যামিলির সবাইকেই চিনি। তাহলে আমিও এক রূপকদাকে চিনি, আগে দেখে নি এই সেই রূপকদা কিনা। নীলু তিশা যে নাম্বার দিয়ে কল দিত সেই নাম্বার দেও। নীলুর কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি আমার এক পরিচিত একজনকে কল দিলাম, নাম্বারটা রূপকদা বা তাদের কেউর কিনা। আর জানতে পারলাম এটা রূপকদার মার নাম্বার। আর এটা ওরই চেনা রূপকদা। তার মানে তিশা রূপকদার বাসায়। জিসান এখন চিল্লিয়ে রায়হানকে জিজ্ঞেস করছে, কে এই রূপকদা, আর ওর সাথে তিশার কি সম্পর্ক? রূপকদা আমার কাজিন জিসান, বাবার চাচাতো ভাইয়ের ছেলে।
ছোটকালে দেশের কিছু সম্পত্তির জন্য তিশার সাথে রূপকের বিয়ে দিতে চাইছিল আমার চাচা। তারই প্রেক্ষিতে অনেক বড় ঝগড়া লাগে চাচার সাথে আমাদের। আব্বু রাগ করে সেখানে সবকিছু বেচে একেবারের জন্য চলে আসে এখানে। অনেক বছর ধরে তাদের সাথে কোনো যোগাযোগ নেই। আর তখন তো তিশা অনেক ছোট ছিল। এই রূপক এত বছর পর কোথা থেকে এলো? আর তিশাই বা কি করে চিনি? উফ, মাথাটা নষ্ট হয়ে যাবে আমার। মনে হয় নিজের বিয়ের আগেই মরে যাব আমি। রায়হানের কথায় জিসানের মন চাইতাছে রায়হানকে 10তলার ব্লিডাহংটা থেকে ফেলে দিই। বোনের পুরানো প্রেমিক ফিরে এসেছে, সে খবর নাই, নিজের বিয়ের কথা চিন্তা করছে। তুই কি আমার সাথে ফাজলামি করছিস? এক তো ওই রূপককের কথা শুনে মাথা গরম হয়ে যাচ্ছে, তার উপর তোর আজাইরা কথা। একটা কথা বলতো, তোর বোন কি ছোট বাচ্চা যে ওই রূপকেই ওর খেয়াল রাখতে হবে? আর ওর সাহস কি করে হয় নিজের পুরানো প্রেমিকের বাসায় যাওয়া? আর এখন তো উনিও সেবাও নিচ্ছে। একবার পাই সামনে ওর খেয়াল রাখা ছুটিয়ে দিচ্ছি। খুব শখ না নেকামি করে অন্যের সেবা পাওয়া? জিসান যা মন চাচ্ছে তাই বলছে। কি যে বলছে হয়তো ও নিজেও জানে না। স্টোপ ভাইয়া, এসব কি বলছেন? ও অসুস্থ, তাই হয়তো রূপকদা ওর একটু খেয়াল রাখছে, এতে দোষের কি? তিশার অসুস্থতার কথা শুনে জিসান ও রায়হান দুজনেই নীলুর দিকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করছে, কি হইছে তিশার? নীলু কথাটা বলেই যেন আরও ফেঁসে গেল। এখন নিজেকে নিজেই গালি দিচ্ছে। কি হলো নীলু, কথা বলছো না কেন? কি হইছে তিশার? জিসান। নীলু মাথাটা নিচা করে, তিশা যখন বাড়ি থেকে চলে যায় তখন ও প্রেগনেন্ট ছিল। কি জিসান, রায়হান, নিলয় তিনজনই অবাক হলো কথাটা শুনে। কিন্তু ও জানত না তখন ও আমাকে প্রথম যেদিন ফোন দেয় সেই দিনই বলে। ওখানে যাবার পরই তিশা খুব অসুস্থ হয়ে পড়ে, তখন ডাক্তার ওর প্রেগনেন্সি টেস্ট করাই। আর রিপোর্ট পজিটিভ আসে। নীলু একদমনে কথাগুলো বলে ফেলে। জিসান ধপাস করে চেয়ারে বসে পড়ল। নীরবে ওর চোখ দিয়ে আজ অশ্রু ঝরছে, আজ এই অশ্রু কষ্টের না সুখের। ওর যেন বিশ্বাসই হচ্ছে না ও বাবা হতে যাচ্ছে। তিশার মধ্যে ওর একটা অংশ বেড়ে উঠছে আর ও জানেই না। এ কথা মনে পড়ে রাগে টেবিলের উপর সব জিনিসগুলো ফেলে দেয়, তবুও যেন রাগ কমছে না। নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে মন চাইছে এখন। জিসান চিৎকার পেরে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। রায়হান ও নিলয় দুজনেই জিসানকে শান্ত করার চেষ্টা করে। রায়হান, তিশা এটা ঠিক করেনি আমার সাথে। এত বড় একটা কথা কিভাবে পারল আমার থেকে লুকাতে? ওর একবারও কি মনে পড়েনি ওই সন্তান ওর একার না, আমারও, তাই আমারও জানার অধিকার আছে। আমি ওকে এর জন্য মাপ করব না রায়হান, মাপ করব না বলেই জিসান অফিস থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে। এদিকে নিলয় চিন্তা করছে কি হবে এখন। জিসান এমনই তিশার প্রতি অনেক রেগে আছে, এখন তো রাগ আরও বেড়ে গেছে। তিশার অবস্থা যে কি করবে, রায়হান ওকে রক্ষা করতে পারব না এবার জিসান থেকে। এরপর নিলয় আর রায়হান নীলুকে ওর বাসায় নামিয়ে দিল, আর ভালো করে শাসিয়ে দিল, যাতে তিশাকে কিছু না বলে। তিশা জানলে ওখান থেকেও পালিয়ে যেতে পারে, তাই চলুন তিশা যেখানে সেখান থেকে ঘুরে আসি। তিশা সেদিন জিসানের বাড়ি ছাড়ার পর রাস্তা দিয়ে হাঁটছিল আর চিন্তা করছিল কোথায় যাবে। নিজের বাসায়ও যাওয়া যাবে না। আমার পরিবার আমার কোনো কথা শুনতে রাজি হবে না। জোর করে হলেও আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। আর রায়হান ভাইয়াও এখন নিজের বোনকে সাপোর্ট না করে জিসানের সাথে মিলে আমাকে মিথ্যা বলছে। না, আমি নিজের বাসায় যেতে পারবো না। নীলুর বাসায় গেলেও পেয়ে যাবে আমাকে। কে আছে আমার, কার কাছে সাহায্য চাইব? তখনই নিজের ফেসবুকটা চেক করলাম,
দেখলাম অনলাইনে আছে কিনা সে, এই একজন আছে যিনি বিনা স্বার্থে আমাকে সাহায্য করবে। মেসেজ দেবার সাথে সাথেই কল এলো। হ্যালো ভাইয়া। তিশা। তিশা, কি হইছে, কান্না করছো কেন? আগে কান্না বন্ধ করো আর খুলে বলো আমাকে। আমি তাকে খুলে বললাম। উনি সব শুনে বুঝতে পারল আমি অভিমান করে বাসা থেকে বের হয়ে পড়েছি। এখন যত কিছু বলুক আমি আর শুনছি না। তাই উনি আমাকে ঠিকানা ভালো করে বুঝিয়ে দিলেন। ঢাকা থেকে অনেকটা দূরে একটা গ্রামের ঠিকানা। উনি আমার জন্য বাস স্টপে অপেক্ষা করবেন বলেছেন। আমি ও তার ঠিকানা অনুযায়ী একটা বাসে উঠে পড়লাম, আর পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যায়। যখন বাস স্টপে এসে নামি আমার নিজেরই অনেক ভয় লাগছে, যদি সে না আসে তখন। বাসটিও কিছুক্ষণ পর চলে যায়। এখন তো আরো ভয় হচ্ছে। এমন সময় একটা ছেলে বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি ছেলেটাকে দেখে কিছুটা অবাক হই, কারণ গ্রামের ছেলেরাও এত হেন্ডাহাম আর স্টাইলিশ হয় জানা ছিল না। তিশা শাসা, সে আমার দিকে তাকিয়ে আমাকে ডাহ। রূপকদা। তিশা। রূপকদা একটু হেসে বলে, হুম্মম তোর রূপকদা। কেন জানি তাকে দেখে আমার রায়হান ভাইয়ার কথা মনে পড়ল। এখানেই দাঁড়িয়ে থাকবি, নাকি বাসায় যাবি? রূপক। না মানে, চাচা চাচি কিছু বলবে না তো? তিশা। না, কিছু বলবে না, তোর জন্যই অপেক্ষা করছে সবাই। আমি সবাইকে বলেছি তুই আসবি। এখন উঠো তাড়াতাড়ি, রাত হয়ে গেছে অনেক। রূপক। আমি একটু হেসে তার বাইকে বসে পড়লাম। বাসায় গিয়ে দেখি সত্যি তারা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে চাচি তো কি রেখে কি করবে দিশা পাচ্ছে না, চাচাও আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, তার সম্পর্কে অনেক কথাই শুনেছিলাম বাবা থেকে, কিন্তু বলে না, মানুষ পরিবর্তনশীল। কে কখন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। এমন সময় ভেতর থেকে রূপা এসে আমাকে জড়িয়ে ধরেছে। রূপা রূপকদার ছোট বোন। আপু, কেমন আছো? কত বছর পর দেখলাম তোমাকে। তুমি আগের থেকে আরো সুন্দর হয়ে গেছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর তুমিও অনেক সুন্দর হইছে, আর বকবক করতে হবে না, মেয়েটা অনেক দূর থেকে আসছে। ওকে ফ্রেশ হতে দে। খাবার দিচ্ছি আমি। ওকে তোর রুমে নিয়ে যা। রূপকের মা রুকাইয়া বেগম। ওকে ওকে, চলো আপি। রূপা। রূপক, আমার মনে হয় তিশার পরিবারকে বলে দেওয়া দরকার তিশা এখানে। ওরা চিন্তা করবে। রূপকের পিতা জসিম। না বাবা, এখন না, ও একটা শর্তে এখানে আসছে। আমি যাতে ওর পরিবারকে কিছু না বলি। ও জানতে পারলে ওর বিশ্বাস ভেঙে যাবে আমার প্রতি। আর এখনো ঠিকমতো সব জানি না কি হইছে, মেয়েটা অনেক জিদি কিছু করে ফেলবে। সারারাত তিশা নির্ঘুম কাটাল। এক তো নতুন জায়গা, তার উপর বিয়ের পর এই প্রথম জিসানকে ছাড়া রাতটা যেন কাটছিল না তিশার, সারারাত চোখের পানি ও যেন কোনো বাঁধ মানল না। ভালোবাসাটা কেন এত কষ্টের হয় বলতে পারবেন জিসান? কেন এসেছিলেন আমার জীবনে, কেন আমাকে ভালোবাসার মানে বুঝিয়েছিলেন? দেখুন, আপনাকে ভালোবেসে আমি আজ নিঃস্ব হয়ে গিয়েছি। আপনার সাথে সারাটা জীবন কাটাতে চেয়েছিলাম, আপনার সাথী হয়ে পাশাপাশি হাঁটতে চেয়েছিলাম। কিন্তু কেন পারলাম না বলতে পারবেন? কি দোষ ছিল আমার, কেন করলেন? ধোঁকা যদি দেওয়ার কথাই ছিল তাহলে এত ভালোবাসা কেন দিলেন প্রথমে? আজ যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি যে পারছি না আপনাকে ভুলতে, আপনাকে ঘৃণা করতে। আমি কিভাবে থাকব এখন? বলুন জিসান, বলছেন না কেন? তিশা জিসানের একটা ছবি বুকে রেখে কথাগুলো বলছে, আর কান্না করছে, কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে তিশার।
অসুস্থতার কারণে শরীর ও ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু চোখের জল যেন শেষ হচ্ছে না। সারারাত নির্ঘুম কাটল তিশার। ফজরের আজানের ধ্বনি শুনে উঠে নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়াল তিশা। চাচার বাড়িটা দোতলা বিশিষ্ট। বাড়ির সামনে ছোট একটা বাগান করা, এতে অনেক রকম ফুলগাছ দেখা যাচ্ছে। অনেক যত্ন করে দেখে বোঝা যায়। বাম পাশে বিরাট বড় একটা পুকুর। পুকুরের সামনে বসার ব্যবস্থাও আছে। বাড়ির ডাহান পাশে কিছু বড় বড় গাছপালা। অনেক ধরনের গাছ আছে, কিছু কিছু গাছের নামও জানি না আমি। বাড়ির পেছনে শাকসবজি চাষ করে। বাড়িটা দেখতেও ভালো লাগে। খুব শৌখিনতার আভাস ভেসে উঠছে। চাচা উঠানে বসে চা খাচ্ছে। এই বাড়ির সবাই খুব সকাল সকাল উঠে যায়। তাই আমিও নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি চাচি আর রূপা নাস্তা রেডি করছে, আর একজন মহিলা, যত সম্ভব কাজের লোক হবে, ঘর মুছছে। আমাকে দেখে কেমন ডাহজাব ডাহজাব করে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো ভূত। আমি তার চাউনির দিকে তোয়াক্কা না করে পাকের ঘরের দিকে গেলাম। চাচি আমাকে বলো, আমিও কিছু করি। আরে তিশা, তুই এত সকালে কেন উঠতে গেলি? আর তোর সাহস তো কম না, এসেই পাকের ঘরের দিকে নড় দিলি। তুই ভাবলি কি করে তোকে দিয়ে কাজ করাবো? কেন চাচি, আমি কি তোমার মেয়ে না? আমি কি বলছি তুই আমার মেয়ে না? তুই ও আমার মেয়ে। কিন্তু এই মেয়ে এতদিন পর মার বাসায় এসেছে, আমি কি তাকে দিয়ে কাজ করাতে পারি? আর কোনো কথা না, তুই টেবিলে গিয়ে বস, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা। তিশা, আফা ও আফা। রূপক বাবা কি বিয়া করছে? কাজের মহিলাটি রুকাইয়া বেগম, রূপকের মা, একটু বিরক্ত চোখে মহিলার দিকে তাকালো। কি আবোল তাবোল বলছিস? তাইলে এই ছেমরিটা কে? ও রূপকের চাচার মেয়ে। ঢাকা থেকেও আসছে বেড়াতে কাল। কিছুদিন আমাদের সাথেই থাকবে। আর তুই কেন এত কথা জিজ্ঞেস করছিস? কমও না, দেখতে তো মাশাল্লাহ কোনো পরী থেকে কম না। রূপক বাবার লগে বেশ মানাইব। ভাইবা দেখেন আপনি। রুকাইয়া বেগম একটু মুছকি হাসল। আর চিন্তা করতে লাগল সবকিছু ঠিক থাকলে আজ তিশা হয়তো আমার ঘরের বউই হতো। এদিক দিয়ে রূপক খাবার টেবিলে এসে দেখে তিশা মনমরা হয়ে বসে আছে। কি রে তিশা, তুই এত সকালে, সারারাত ঘুমাসনি, ঠিক তো? ওমা, তুমি কি করে জানলে? তিশা, তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কেমন বাংলা পাঁচের মতো করে রেখেছিস। তিশা রূপকের কথা শুনে হেসে দিল। এভাবেই হাসবি, তোকে এভাবেই ভালো লাগে। আর শোন, আমার কিছু কাজ আছে, আমি এসে তোকে মার্কেটে নিয়ে যাব। তুই রেডা থাকিস। কেন? তিশা, ম্যাডাহ, আপনি কি এই মুরব্বিয়ানা কাপড় পরে থাকবেন? আপনাকে মুরব্বি মুরব্বি লাগছে। আমার সাথে যাবেন আর শপিং করবেন। বুঝলেন? রূপক নাস্তা করে তিশাকে বাই বলে চলে গেল। আমি কিছুক্ষণ চাচা আর রূপার সাথে গল্প করলাম, এরপর রূপকদার সাথে শপিং করতে চলে গেলাম। এভাবে বেশ কিছুদিন ভালোই কাটল। কিন্তু আসার পর থেকে বমি ও মাথা ব্যথা বেশি বেড়ে গেল। তাই একদিন রূপকদা জোর করেই ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার কিছু টেস্ট দিল। রিপোর্ট পরের দিন পাব। পরের দিন রিপোর্ট নিয়ে পুনরায় ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার হঠাৎ রূপকদাকে জিজ্ঞেস করলেন, আপনি কি উনার হাসবেন্ডার? ডাক্তারের এ কথা শোনার জন্য আমি মোটেও রেডা ছিলাম না। কিন্তু রূপকদা খুব সুন্দর করে উত্তর দিল, না, আমি ওর ভাই। আর ওর হাসবেন্ডা এখানে নেই, বাংলাদেশের বাহিরে আছে। আপনি আমাকে বলতে পারেন। বিনা সংকোচন করে। অ্যাকচুয়ালি উনি প্রেগনেন্ট। 3 মাসের উপরে চলছে। কথাটা শুনে রূপকদা তো অনেক খুশি। কিন্তু আমি
আমার বুকটা ফেটে যাচ্ছে কথাটা শুনে। কত স্বপ্ন ছিল জিসানের আমাদের সন্তান নিয়ে, কিন্তু আজ যখন ওর স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু ওই আমার সাথে নেই। ও তো জানেই না আমার প্রেগন্যান্সির কথা। দেখুন, আপনারা একটু শান্ত হন। আমি সাজেশন করব আপনি বাচ্চাটা এবশন করে ফেলে দিন। ডাক্তারের কথায় আমার মাথা গরম হয়ে গেছে। কি বলছেন এসব? কি করে বলতে পারলেন আপনি এসব? তিশা, আগে শান্ত হো। এমন সময় তোর এত উত্তেজিত হওয়া ঠিক না। তুই বসো আগে, এই নে পানি খা। আমি ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, সমস্যা কি? রূপকদা, দেখুন পেশেন্টের শরীর খুব দুর্বল, দিন দিন আরও দুর্বলতা বাড়বে, রক্তশূন্যতার অভাব। উনার প্রেগন্যান্সিতে অনেকটা রিস্ক আছে। হয়তো পরে মা বাচ্চার মধ্যে একজন বাঁচবে। তাই ডাক্তার হিসেবে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে পেশেন্টকে আগে সেভ করা। আমি তার কথাগুলো শান্ত হয়ে শুনলাম। আপু, হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে হয়তো আমি আর আমার সন্তান দুজনেই ভালো থাকব। আর আল্লাহ না চাইলে আপনি আর আমি কিবা করব বলুন? তিশা, তা ঠিক বলছ। একজন ডাক্তার হিসেবে আমার যা বলার আমি বলে দিলাম। তোমাকে এখন নিজের অনেক খেয়াল রাখতে হবে। রূপক, আপনি যেহেতু উনার গার্ডাহান হিসেবে এসেছেন, তাই আপনি পেশেন্টের খেয়াল রাখবেন, কোনো প্রকার টেনশন করতে দিবেন না। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, টাইম মতো খাওয়াবেন। সামনের মাসে আবার আসবেন। এরপর তিশা ও রূপক বের হয়ে আসল। আসার সময় রূপক তিশাকে, তিশা আবার একটু ভাব ডাক্তারের কথা। না ভাইয়া, আর কোনো ভাবাভাবি নাই, আল্লাহ কপালে যা লিখছে তাই হবে। এসব নিয়ে নিজে টেনশন করো না, আর আমাকেও করতে বলো না। আর জিসান, ওকে কি বলবি? রূপকদা, আপাতত কিছু বলা যাবে না। তুমি জানো না ভাইয়া, ও যদি জানে এ বাচ্চার কারণে আমার জীবনের ঝুঁকি আছে, তাহলে এই বাচ্চাটাকে ও আসতেই দিবে না। আমি ওকে এতটুকু তো জানি। এতই যদি ও তোকে ভালোবাসে, তাহলে ছেড়ে চলো আসছিস কেন? কি এমন হলো, এত বড় ডাসিশন নিয়েছিস? বলবো ভাইয়া, সব বলবো। একটু সময় দেও আমাকে প্লিজ। ঠিক আছে, তোর যখন মন চায় বলিস। আমি অপেক্ষা করব। এখন চল বাসায় যাওয়া যাক। তার আগে সবার জন্য মিষ্টি নিয়ে যাই, কি বলিস? হা হা, চলো। তিশার প্রেগন্যান্সির খবর শুনে রূপকের পরিবার অনেক খুশি। সবাই তিশাকে অনেক যত্নে রাখা শুরু করে দিল। তিশা সেদিনই নীলুকে ফোন করে প্রেগন্যান্সির কথাটা বলে দিয়েছিল। তিশার দিনগুলো ভালোই চলছিল। রূপকদা তিশার অনেক খেয়াল রাখছিল। ওর চাওয়ার আগেই সবকিছু এনে দেওয়া হতো। সারাদিন ওকে কোনো না কোনোভাবে ব্যস্ত করে রাখত, যাতে ও কোনো টেনশন না করে। কিন্তু রাতটা তিশার কাছে অভিশাপ লাগত। মনটা জিসানকে স্মরণ করে বারবার ছুটে যেতে চাইত। ফোন হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, কিন্তু সাহস হতো না জিসানকে ফোন দেওয়ার। আচ্ছা, জিসান কি আমাকে এখনো স্মরণ করে? আমার নির্ঘুম রাত কাটে তোমাকে ভালোবেসে। তুমি কি এখনো ভালোবাসবে আমার কাছে এসে? আমি যতটা স্মরণ করি তোমাকে, তুমিও কি এতটা ভালোবাসো এখনো আমাকে? আজও তোমার পথ চেয়ে থাকি। তোমাকে খুঁজে কেন আমার এই দুটো আঁখি। এভাবে 3 মাস কেটে যায়। সবই ভালো চলছিল, কিন্তু গ্রামের মানুষের কটূক্তি তিশার জীবনকে আবারও দুর্বিষহ করে তোলে। রূপকের তিশার প্রতি এত কেয়ার নেয়াটা গ্রামের মানুষের চোখে পড়ে, যার ফলে তিশাকে অনেকে অনেক কথাই বলে। কেউ কেউ বলে কারো সাথে আকামকুমাম করে পেট বাজিয়ে চাচার বাসায় মুখ লুকিয়েছি, আবার কেউ কেউ তো এই বাচ্চা রূপকদার বলেও দাবি করে। কারণ সে আমাকে ডাক্তারের কাছে নেয়া হতে শুরু করে, আমার পছন্দ অপছন্দ সব খেয়াল রাখছে। সকালে আমাকে নিয়ে কিছুটা হাঁটায়,
এমনকি কেউ কেউ এসে দেখেছে রূপকদা আমার পায়ের পাতা মালিশ করছে। এ সময় আমার পায়ের পাতা খুব জ্বালাপুড়া করত, রাতে ঘুমাতেও কষ্ট হতো। তাই রূপকদা প্রতিদিনই আমার পায়ের পাতা মালিশ করে দিত। আমি অনেক নিষেধ করতাম কিন্তু শুনত না। মাঝে মধ্যে খারাপ লাগত, কারণ আমার কারণে তাকেও অনেক কুকথা শুনতে হতো। রূপকদা, আমি চলে যাই এখান থেকে। আমি চলে গেলে তোমাকেও এসব মানুষদের আর কথা শুনতে হবে না। কি বললি তুই, আরেকবার বলতো। আমি তোকে কখনো কিছু বলেছি? তাহলে তুই কেন এসব কথা বলছিস? দেখ, যারা বলার তারা বলবেই, তুই থাকলেও বলবে, তুই চলে গেলেও বলবে। একদিন এই সব লোকের মুখে তালা পড়বে, তুই শুধু ধৈর্য ধর। রূপকদা কথা শুনলে আমার জিসানের কথা মনে পড়ে যায়। জিসানও থাকলে সেও এসব কথা বলতো। কত না সুন্দর ছিল সেই দিনগুলো জিসানের সাথে। আমার প্রতিটা না বলা কথা সে জেনে যেত। আজও মনে পড়ে আমার জন্মদিনের রাতে কেক কেটে দুজনেই ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। হালকা হালকা মৃদ বাতাসে পরিবেশটা যেন আরো রোমান্টিক হয়ে পড়েছে। জিসান আমাকে পেছনে দিয়ে জড়িয়ে আমার কাঁধে তার থুতনি রেখে আমার সাথে চাঁদকে দেখছিল। তিশার শশা। হুম। তিশা, তোর কি চাই আর? কিছু না। এত কিছু তো করলেন, এতেই আমি অনেক খুশি। তাই। কিন্তু আমার একটা জিনিস চাই তোর কাছ থেকে। সে আমার ঘাড়ে একটা ডাউপ কিস করে। তার স্পর্শে আমার শরীরে কম্পন সৃষ্টি হয়। কি চান, আমি পারলে দিয়ে দেব। বলুন। আমার যে একটা ছোট তিশা চাই। ঠিক তোর মতো। জিসান কথাটা আমার কানের কাছে এসে বলে। জিসান এ ধরনের আবদার করবে আমি আসলেই বুঝতে পারিনি। আমার ভীষণ লজ্জা লাগছিল। আমি মাথা নিচু করে হা বলে দাঁড়িয়েছিলাম। আর উনি আমার লজ্জা দেখে সেদিন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছিল। তারপর আমরা সেদিনও একে অপরের মাঝে ডাহবে গিয়েছিলাম। আমার মাঝে অলরেডি জিসানের একটি অংশ বেড়ে উঠছিল, তা না আমি জানতাম, নাহি জিসান। জানলে হয়তো এভাবে আলাদা হতাম না দুজন। কিন্তু দুজনে একসাথে স্বপ্ন বুনেছিলাম সেদিন। এরপরই সব আস্তে আস্তে এলোমেলো হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় কেন সেদিন সেই পার্টিতে গেলাম। চলবে।